নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি বাংলা অডিও বুক। আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম মানদা দেবীর লেখা তার নিজের আত্মজীবনী শিক্ষিতা পতিতার আত্মচরিত। এখন আপনাদের পড়ে শোনাচ্ছি তার আত্মজীবনীর দ্বিতীয় পর্ব। বেথুনে পড়িবার সময়ে আমার 3টি অন্তরঙ্গ বালিকা বন্ধুলাভ ঘটিয়াছিল। তন্মধ্যে কমলার পরিচয় একটু বিশেষভাবে দিব, কারণ তাহার জীবনের সহিত আমার জীবন এক অচ্ছেদ্য সম্বন্ধে জড়িত। বাল্যকালের কোনো বন্ধুর সহিত এখন আর দেখা হয় না, অনেককেই ভুলিয়া গিয়াছি, কিন্তু কমলাকে এখনো ভুলিতে পারি নাই। সেও আমাকে হয়তো ভুলে নাই। আজ এই আত্মচরিত লিখিবার সময়ে তাহার কথা প্রতি মুহূর্তে আমার মনে হয়। অতীত জীবনের সুখ দুঃখের কত কথা আজ মনে হইতেছে। কমলা পরমা সুন্দরী ছিল, ছিল কেন, এখনো বোধহয় আছে। নারীর সৌন্দর্য সম্বন্ধে পুরুষেরা বলিয়া থাকে, স্ত্রীলোক 20 পার হইলেই বুড়ি। এই কথা সকলের সম্বন্ধে খাটে না। 20 পর আরও 20 বৎসর চলিয়া গিয়াছে, তবু এমন নারী হিন্দু সমাজে যথেষ্ট আছে, যাহাদের সৌন্দর্য ভাদ্রের ভরা নদীর মতো ঢলঢল, শরতের জ্যোৎস্নার ন্যায় অনাবিল, তাহাতে মলিনতার লেশ মাত্র নাই। আমি নিজে নারী হইয়া নারীর রূপে আকৃষ্ট হইয়াছি শুনিয়া হয়তো আপনারা হাসিবেন। শুধু রূপে নহে, গুণেও কমলা আমার চিত্তকে মুগ্ধ করিয়াছিল। তাহার ভালোবাসা ও সহানুভূতি আমি চিরদিন সমভাবে পাইয়াছি। আমোদ প্রমোদে, গান বাজনায়, হাস্য পরিহাসে, খেলাধুলায়, লেখাপড়ায়, সকল বিষয়ে তাহার সমান অধিকার ছিল। স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন অথবা অন্য কোনো উৎসবের আয়োজনে কমলার সাহায্য না লইলে চলিত না। সে মেয়েদের গান ও অভিনয় শিখাইত। একবার কোনো বালিকা বিদ্যালয়ের গৃহ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ চেষ্টায় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে নানাবিধ আমোদ প্রমোদেরও ব্যবস্থা হয়। আমার রমেশদা তাহাতে একজন প্রধান উদ্যোগী ছিলেন। সেই উপলক্ষে বোধহয় বেথুন, ডায়োসেশন প্রভৃতি বিদ্যালয়ের ছাত্রীরা মিলিয়া নবীন সেনের কুরুক্ষেত্র কাব্য হইতে নির্বাচিত দৃশ্যের অভিনয় করে। তাহাতে আমি শৈলজার অংশ লইয়াছিলাম। কমলা নিজে জরুৎকার সাজিয়াছিল। আমাদের অভিনয় দেখিয়া দর্শকগণ চমৎকৃত হইয়াছিলেন। শৈলজার 2টি গান আমার মাস্টার মহাশয় রচনা করিয়া দিয়াছিলেন। কমলা তাহাতে সুর যোজনা করিয়া আমাকে শিখাইয়াছিল। অর্জুনের প্রেম লাভে নিরাশ শৈলজার অন্তরের ব্যাখ্যা সেই গানে ফুটিয়া বাহির হইয়াছিল। সেই গান এখনো মাঝে মাঝে গাহিয়া আমি শান্তি পাই। কমলা বৈদ্য বংশের মেয়ে। কলিকাতায় বাগবাজারে একখানা সাধারণ দোতলা বাড়িতে সে তাহার মাতার সহিত বাস করিত। কমলার পিতা কার্যোপলক্ষে নানা স্থানে ঘুরিয়া বেড়াইতেন। মাঝে মাঝে 2-1 মাস বা 10-15 দিন কলিকাতায় আসিয়া থাকিতেন। কমলার একটি ছোট ভাই স্কুলে পড়িত। সে কমলার অপেক্ষা 6 বৎসরের ছোট ছিল। বাড়িখানা কমলাদের নিজের, সুতরাং তাহার পিতা মাসিক যে 200 টাকা পাইতেন, তাহাতে তাহাদের জীবিকা নির্বাহ স্বচ্ছন্দে হইয়া যাইত। আমি কমলাদের বাড়ি অনেকবার গিয়াছি। তাহার মাতা অতি শান্ত স্বভাবা ও স্নেহশীলা। তিনি আমাকে আদরের সহিত কত সুমিষ্ট খাদ্য আহার করাইতেন। আমি মাতৃস্নেহে বঞ্চিত ছিলাম বলিয়া সহজেই কমলার মায়ের বিশেষ অনুগত হইয়া পড়িলাম। তিনি সর্বদাই আমাকে বলিতেন, তুমি আমার কমলার ছোট বোন। কমলা বয়সে আমার 2 বৎসরের বড় ছিল। কাশীতে কমলার পিতার এক বন্ধু বাস করিতেন। তাহার চেষ্টায় এক যুবকের সহিত কমলার বিবাহ হয়। উহা 2 বৎসর পূর্বের কথা। কমলা তখন আমাদের সঙ্গে 3য় শ্রেণীতে পড়ে। যুবকটি কাশীতেই চাকরি করিত। তাহার পিতামাতাও সেইখানেই থাকিতেন।
গ্রীষ্মের ও পূজার ছুটিতে কমলা কাশীতে স্বামীর কাছে যাইত। কমলা ও তাহার স্বামীর মধ্যে যে সকল চিঠিপত্র চলিয়াছে তাহা সমস্তই আমি দেখিয়াছি। আমরা দুইজনে গোপনে বসিয়া তাহার কত অর্থ বিশ্লেষণ করিতাম। আমাদের সহপাঠী বন্ধুদের মধ্যে এইসব চিঠি লইয়া কত হাস্য পরিহাস চলিত। আমার আরও ২-৩টি বিবাহিতা বন্ধু ছিলেন। তাহাদের স্বামী প্রেমের ভিতরের রহস্যও আমি জানিতাম। প্রথম প্রণয় সম্ভাষণ, বাসর রজনী যাপন, মান অভিমানের অভিনয়, পুরুষের ব্যবহার প্রভৃতি বিষয় লইয়া আমাদের মেয়ে মহলে নিত্য আলোচনা হইত। এই সকলের মধ্যে আমি আমার ছোট গল্পের প্লট ও কবিতার উপাদান পাইতাম। তাই মুকুলদা আমাকে বলিতেন, মানু, তোমার গল্পে ও কবিতায় আমি রিয়েলিস্টিক আর্টের গন্ধ পাচ্ছি। প্রায় ৮-৯ মাস হইল কমলার সহিত তাহার স্বামীর বিচ্ছেদ ঘটিয়াছে। ইহার কারণ বড় ভয়ানক। কমলার শ্বশুর কিরূপে শুনিয়াছেন, কমলার মাতা কমলার পিতার বিবাহিতা পত্নী নহে, রক্ষিতা মাত্র। সুতরাং জানিয়া শুনিয়া পতিতা নারীর কন্যাকে তিনি পুত্রবধূ রূপে গৃহে রাখিতে পারেন না। তিনি লিখিয়া জানাইয়াছেন কমলাকে আর তিনি গ্রহণ করিবেন না, পুত্রের পুনর্বার বিবাহ দিবেন। তিনি আরও ভয় দেখাইয়াছেন, যদি কমলা ভরণপোষণের দাবি করে তবে আদালতে তিনি সমস্ত কলঙ্কের কথা প্রকাশ করিয়া দিবেন এবং প্রতারণার অভিযোগ করিয়া কমলার পিতার বিরুদ্ধে পাল্টা মোকদ্দমা আনিবেন। এই ব্যাপার উপলক্ষে কমলার স্বামী যে কয়েকখানা পত্র তাহার নিকট লিখিয়াছিলেন তাহা বড়ই করুণ। তিনি কমলাকে অতিশয় ভালোবাসিতেন। কমলাও তাহার স্বামীর প্রতি বিশেষ অনুরক্ত ছিল। কে যেন দারুণ খড়গাঘাতে ইহাদের প্রেমের বন্ধন ছিন্ন করিয়া দিল। কমলার স্বামী লিখিয়াছেন, কি করব, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু আমি পিতার অবাধ্য হতে পারিনি। আমায় ক্ষমা করো কমল। ধর্মসাক্ষী করে তোমায় পত্নী রূপে গ্রহণ করিয়াছিলাম, আবার ধর্মের মুখ চেয়েই তোমায় পরিত্যাগ করছি। অগ্নি পরীক্ষার পরও রামচন্দ্র কলঙ্কিত পত্নীকে নিয়ে গৃহধর্ম পালন করতে পারেননি। সীতার মতো পত্নীকে বিসর্জন করতে হয়েছিল। এখন বিদায়। আমার ভালোবাসা তুমি চিরদিন পাবে, কিন্তু পত্নী রূপে নহে। এই পত্রের উত্তর আমি কমলাকে লিখিয়া দিয়াছিলাম। পত্রের উত্তর দিবার কমলার ইচ্ছা ছিল না। তার প্রাণে বড় আঘাত লাগিয়াছিল। বাহিরের আমোদ প্রমোদে সে তাহা ভুলিবার চেষ্টা করিত, কিন্তু আমি তাহার হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত দেখিতাম। আমার অনুরোধে ও উপদেশে কমলা শেষে এইরূপ লিখিল, তুমি যাহা সিদ্ধান্ত করেছ তাহা অটল থাকুক, তোমার পিতৃভক্তি যেন বিচলিত না হয়। তুমি ভারতের আদর্শ গৌরব দেখিয়ে যে দৃষ্টান্ত দিয়েছ তাহার শেষ চিত্র তোমার চোখে পড়েনি। পরশুরামের প্রায়শ্চিত্ত, ভীষ্মের সরসজ্জা, রামচন্দ্রের বিলাপ তুমি ভুলে গিয়েছ। পিতৃভক্ত মাতৃঘাতী কুঠার হস্তমুক্ত করবার জন্য পরশুরামকে দীর্ঘকাল তীর্থ ভ্রমণ করতে হয়েছিল। পিতৃভক্তি তাকে রক্ষা করতে পারেনি। প্রেমে প্রত্যাখ্যাতা অম্বার তপস্যা ভীষ্মের ক্ষাত্রশক্তিকে নপুংসকের হস্তে পরাভূত করেছিল। পিতৃভক্তি তাহাকে রক্ষা করতে পারেনি। এ জগতে প্রত্যেক কর্মের ফল পৃথক পৃথক ও স্বাধীন, একের দ্বারা অন্যের প্রতিরোধ হয় না। তোমায় উপদেশ দেওয়া আমার কর্তব্য নহে, প্রগলভতা ক্ষমা করো। তুমি মহৎ, তাই আমায় পরিত্যাগ করেও চিরদিন ভালোবাসবে বলছ, কিন্তু আমি তোমার মতো মহৎ নই। আমি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র, স্রোতে ভাসিয়া চলিলাম, জানি না কোথায়। কমলার এই পত্রেরও উত্তর আসিয়াছিল। তাহাতে তাহার স্বামী লিখিয়াছিলেন, কমল, আমার অপরাধ বুঝেছি। প্রায়শ্চিত্তের দিন এলে মাথা পেতে শাস্তি গ্রহণ করব।
তখন যেখানেই থাকো হতভাগ্যকে একবার মনে করো। বুঝিলাম কমলার স্বামীর প্রাণ আছে, সে যথার্থ দরদি, কিন্তু অবস্থার দাস। সমাজের কৃত্রিমতার আঘাতে এমন কত হৃদয় স্বভাবের পথে পরিচালিত হইতে পারে না। সমাজবিধি এমনি করিয়া মানব জীবনের পরিস্ফূর্তির পথে অন্তরায় হয়। কমলার মায়ের সম্বন্ধে যে কলঙ্কের কথা রটিয়াছিল, তাহা কতদূর সত্য আমি তাহার অনুসন্ধান করি নাই। পদ্মফুলের মূল থাকে কাদায়, সূর্য তাহার খোঁজ রাখে না। সে জলের উপর ফুলটাকে ফুটাইয়া সুখী হয়, বাতাস তাহাকে দোলায়, ভ্রমর তার মধু পান করে। কমলা আমাদের বাড়িতে প্রায়ই আসিত। আমার পিতাও তাহাকে স্নেহ করিতেন। মাস্টার মহাশয়, আমি, কমলা ও রমেশ দাদা মাঝে মাঝে মোটরে চড়িয়া বেড়াইতে যাইতাম। কমলাদের বাড়িতে আমাদের চা পার্টির নিমন্ত্রণ হইত। কমলার মাতা ধনির গৃহিণী না হইলেও আমাদের আদর যত্নের ত্রুটি হইত না। তিনি স্বহস্তে সমস্ত খাবার প্রস্তুত করিতেন। আমি যে সকলের সঙ্গে এরূপ অবাধে মেলামেশা করিতাম, ইহাতে পিতার কোনো আপত্তি ছিল না। পূর্বেই বলিয়াছি, তিনি সামাজিক ব্যাপারে উদার মত পোষণ করিতেন। আমাদের বাড়ির পশ্চাতে খানিকটা মাঠের মতো জায়গা ছিল। আমি বাবাকে বলিয়া সেখানে একটা টেনিস কোর্ট তৈয়ারি করাইলাম। নন্দদাদা এ বিষয়ে বিশেষ উদ্যোগী হইল। রমেশদা, মুকুলদা, কমলা, আমি, নন্দলাল এবং আরও কয়েকজন বন্ধু বৈকালে এই মাঠে টেনিস খেলিতাম। মুকুলদা খেলা কিছুই জানিতেন না, তাহাকে অনেক ধরিয়া বাঁধিয়া শিখাইয়া লইলাম। কমলা খেলায় খুব নিপুণ ছিল, সে সর্বদাই আমার প্রতিদ্বন্দ্বী থাকিত। রমেশদা ও মুকুলদা কখনো আমার পক্ষে, কখনো কমলার পক্ষে খেলা করিত। বিমাতা আমাদের সংসারে আসিবার সময়ে পিত্রালয় হইতে একটি দাসী আনিয়াছিলেন। তাহার নাম ছিল হরিমতি। তাহাকে ঝিয়ের কাজকর্ম কিছুই করিতে হইত না। সে ছিল অনেকটা আমার বিমাতার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা প্রাইভেট সেক্রেটারি। তাহার বয়স প্রায় ৪৫-৪৬ হইবে। বোধহয় সে বিধবা, থান কাপড় পরিত, হাতে নোয়া ও সিঁথিতে সিঁদুর দিত না। তাহার গলায় একছড়া সরু বিছাহার ও হাতে চারিগাছি সোনার চুড়ি ছিল। সে একাদশীর উপবাস করিত, মাথায় গন্ধ তেল মাখিত ও ২৪ ঘণ্টা দোক্তা দেওয়া পাঞ্চি পাইত। চাকর বেচারাদের ওপর যে তার কটাক্ষপাত না হইত এমন নহে। বাড়ির এক নিভৃত কোণে হরিমতি তার শোবার ঘর ঠিক করিয়াছিল। উহা সে প্রয়োজন মতো সাবধানে তালা চাবি দিয়া বন্ধ করিয়া রাখিত। দুপুরবেলা সে ওই ঘরে যাইয়া ঘুমাইত। তার নিজের কোনো নির্দিষ্ট কাজ না থাকায় অপর সকলের কাজের উপর ওস্তাদি করিয়া বেড়াইত, আর খামোখা কথা তুলিয়া কেবলই গোলযোগ পাকাইত। আমার এইরকম চাল চলন হরিমতি দুই চক্ষে দেখিতে পারিত না। সে প্রথমে বিমাতার নিকট আমার বিরুদ্ধে অভিযোগ করিল, কিন্তু বিমাতা আমার প্রায় সমবয়সী, বিশেষত মায়ের মতো গাম্ভীর্য ও শাসন করিবার ক্ষমতা তাহার ছিল না। তিনি রুক্ষভাষিনী ও কোপন স্বভাব নহেন। সুতরাং তিনি আমায় কিছুই বলিলেন না। বিফল মনোরথ হইয়া হরিমতি বাবার কাছে গেল, কিন্তু সেখানেও কোনো সুবিধা হইল না। অবশেষে সে নিজেই আমাকে শাসন করিতে আরম্ভ করিল। একদিন হরিমতি আমাকে বলিল, আচ্ছা কুকুমণি, এসব কি বলো তো? পাড়াময় লোকে চিচি করছে, জ্ঞাতি ভাই আছে, মাস্টার আছে, বেশ তাদের সঙ্গে সভ্য ভব্য হয়ে কথা কও। হাসতে হাসতে পুরুষের গায়ে ঢলে পড়া, গলাগলি হয়ে বেড়ানো। তুমি সমত্ত মেয়ে, বিয়ে হলে একদিনের ছেলের মা হতে। হরিমতি যাহা বলিয়াছিল তাহা মিথ্যা নয়, এজন্য আমি কোনো উত্তর দিলাম না, মাথা নিচু করিয়া রহিলাম। ঝগড়া করা আমার স্বভাব নহে, বিশেষত এক্ষেত্রে বাদ প্রতিবাদ আমার পক্ষে সুবিধাজনক হইবে না তাহা আমি জানিতাম। ঘটনা যে পাড়াময় ছড়াইয়াছে, এ কথা হরিমতি আমাকে ভয় দেখাইবার জন্য বলিয়াছিল।
তবে ইহাও আমি জানিতাম, যদি আমার কখনো বদনাম রটে, তবে তাহা হরিমতি দ্বারাই হইবে। কিছুদিনের মধ্যেই আমার ধারণা সত্যে পরিণত হইল। হরিমতি যখন দেখিল মুখের কথায় শাসাইয়া আমাকে জব্দ করিতে পারিল না, তখন সে পাড়াময় আমার বদনাম রটাইতে লাগিল। কথা ক্রমশ বাবার কানে উঠিল। তিনি বিশ্বাস করিলেন না। তিনি সংবাদদাতাকে বলিলেন, আমাদের দেশের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করলে অমনি সাধারণ লোক নানা মিথ্যা কলঙ্কের কথা রটায়, কারণ এই দেশে স্ত্রী স্বাধীনতা চলিত নহে। আমার জেদ বাড়িয়া উঠিল। মুকুল দাদা একদিন আমাকে কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, প্রেমের পথে যতই বাধা বিঘ্ন আসে, ততই উহা প্রবল হয়। ইহার প্রমাণ আমি আমার হৃদয়ের মধ্যে পাইতে লাগিলাম। আমার প্রথম যৌবনের উদ্দাম আকাঙ্ক্ষা প্রাণের মধ্যে জাগিয়া উঠিবার সঙ্গে সঙ্গে সম্মুখে দেখিলাম দুইটি যুবক, মুকুল ও রমেশ। প্রকৃতির নিয়মে ইহাদের প্রতি প্রবৃত্তির প্রবাহ প্রবল বেগে ছুটিল। আমাকে টানিয়া রাখিবার জন্য শাসন, মাতৃস্নেহ, আদর যত্ন ছিল না। আজ মনে হয়, মা বাঁচিয়া থাকিলে হয়তো এ পথে আসিতাম না। আমার বাবা যদি একদিনও একটু আদর করে আমার দিকে মুখ তুলিয়া চাহিতেন অথবা শাসন করিতেন, তবে বোধহয় হে জীবনের গতি ফিরিয়া যাইত। মুকুলদা একটু ভীরু স্বভাব, রমেশদা ছিল সাহসী ও বেপরোয়া। একদিন দুপুরবেলা বাবা বৈঠকখানা ঘরে বসিয়া পড়িতেছিলেন। আমাদের স্কুল ছুটি, অফিসও বন্ধ। রমেশদা আসিয়া বাবাকে জিজ্ঞাসা করিলেন, কাকাবাবু, মানি কোথায়? বাবা বলিলেন, উপরে আছে, কেন? রমেশদা বলিলেন, আজ আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব। মানি যদি যায় তবে কাকিমাকে শুদ্ধ নিয়ে যাব। বাবা বলিলেন, যাও, জিজ্ঞেস করে এসো। রমেশদা একেবারে আমার শোবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। আমি অর্ধশয়ন অবস্থায় গীত গোবিন্দের একটা কবিতা পড়িতেছিলাম। তিনি পালঙ্কের উপরে আমার পাশে বসিয়া জিজ্ঞাসা করিলেন, মানি, আজ বোটানিক্যাল গার্ডেনে যাবে? চলো। আমি বলিলাম, না রমেশদা, আজ শরীরটা ভালো নয়। রমেশদা আমার কপালে হাত দিয়া কহিলেন, কই, কিছুই তো নয়, দেখি হাত। তিনি আমার বাম হাতখানি টানিয়া নাড়ি টিপিয়া বলিলেন, কিচ্ছু না, সব তোমার চালাকি। তিনি আমার আঙ্গুলের ফাঁকে ফাঁকে তাহার আঙ্গুলগুলি প্রবেশ করাইয়া পাঞ্জা ধরার মতো আমার হাত টিপিতে লাগিলেন। আমার সমস্ত দেহে বিদ্যুৎ তরঙ্গের মতো এক অপূর্ব পুলকের সঞ্চার হইতেছিল। আমি কাত হইয়া ফিরিয়া শুইলাম। একটু মুচকিয়ে হাসিয়া বলিলাম, নাড়ি টিপিয়া আর কপালে হাত দিয়াই বুঝি সব ব্যারাম ধরা যায়? রমেশদা এই পরিহাসের অর্থ বুঝিয়া বলিলেন, তবে আমাকে বিনা স্টেথোস্কোপেই পরীক্ষা করতে হয়। কিছুক্ষণ পরে রমেশদা বাহির হইয়া গেলেন। হিংস্র ব্যাঘ্র যেমন রক্তের স্বাদে উন্মত্ত হয়, আমিও তেমন হইলাম। আমার মনে কিছুমাত্র ভয় বা অনুতাপ আসিল না, বরং আশঙ্কা ও সংকোচ কাটিয়া গেল। বুঝিলাম, ইচ্ছা থাকিলে সুযোগের অভাব হয় না। ৬-৭ মাস চলিয়া যায়। আমি প্রবৃত্তির অনলে ইন্ধন দিতেছি। রমেশদা তখনও বোর্ডিংয়ে থাকেন। নানা অছিলা দেখাইয়া পরিবার আনেন নাই। মুকুলদা কমলার প্রতি আসক্ত হইয়াছিলেন। তিনি ব্রাহ্মমতে কমলাকে বিবাহ করিতে সম্মত, এইরূপ ভাবও দেখাইয়াছেন। আমি তাহাতে সন্তুষ্ট হইলাম। কমলা কিন্তু তখনও দূরে দূরে। সে তার পূর্বের স্বামীকে এত শীঘ্র ভুলিতে পারে নাই। একদিন রমেশদা আমার নিকট প্রস্তাব করিল, আর তো এ বাড়িতে হতে পারে না, এমন স্থানে চলো যেখানে নিত্য তোমায় দেখব, প্রতি মুহূর্তে তোমায় প্রাণের কাছে রাখতে পারব। পাথরের পাহাড় চুরমার করে যখন নদী প্রবাহ একবার বেরিয়েছে, তখন চলো,
একেবারে মুক্ত প্রান্তরে যেয়ে পড়ি। আমি কোনো উত্তর না দিয়া রমেশ তার গলা জড়াইয়া তার বুকে মাথা লুকাইয়া কাঁদিয়া ফেলিলাম। আমাদের বার্ষিক পরীক্ষা নিকটবর্তী হইয়াছিল। বাড়িতে সকালবেলা অধিকক্ষণ পড়িবার জন্য আমি বাবাকে বলিয়াছিলাম যে এখন স্কুলের গাড়ি প্রথম ট্রিপেই 9টার সময় আমাকে নিতে আসে, অথচ ক্লাস বসে 10:30টায়। বহু সময় আমার বৃথা নষ্ট হয়। বাবা বলিলেন, বাড়ির মোটরটা তো মেরামত করতে দেওয়া হয়েছে, যতদিন না আসে ততদিন ট্যাক্সি করে যেও। নন্দলাল আর তুমি একসঙ্গে যাবে। আগে তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর নন্দকে দিয়ে আসবে। পরদিন হইতে আমি ও নন্দদা ট্যাক্সিতে স্কুলে যাইতাম। আসিবার সময় নন্দলাল আগে ট্যাক্সি করিয়া আসিত, আমি তাহার জন্য স্কুলে অপেক্ষা করিতাম। 2-3 দিন যাবৎ আমার মাঝে মাঝে বমি হইতেছে, মুখ দিয়া কেবল থুতু উঠে। রমেশ তা শুনিয়া একটু স্তব্ধ হইলেন। পরদিন তিনি আসিয়া বলিলেন, মানি, আমি 4 মাসের ছুটি নিয়েছি, চলো পশ্চিমে যাই, আর বেশি দেরি করো না। কাল স্কুলে যাবার সময় নন্দকে আগে নামিয়ে দিয়ে তুমি ট্যাক্সি নিয়ে একেবারে আমার বাসায় যেও। আমি সব জিনিসপত্র গুছিয়ে ঠিক করে রাখব। যা যা কেনবার প্রয়োজন মুকুলকে টাকা দিয়েছি। আমার প্রাণ আনন্দে অধীর হইল। মুকুলদা নিয়মিত সময়ে পড়াইতে আসিতেন। আমার সহিত রমেশ তার প্রণয়ের কথা মুকুলদার নিকট গোপন ছিল না। এই উপলক্ষে তার কত নতুন কবিতা রচিত হইয়া গেল। মাধুরী নামে আরেকখানি কাব্যগ্রন্থ লেখা হইল। পরদিন যথাসময়ে আমি ও নন্দদা ট্যাক্সি চড়িয়া স্কুলে রওনা হইলাম। আমি পুস্তক অথবা খাতা কিছুই নিলাম না। নন্দদাকে বুঝাইলাম, এখন পরীক্ষার জন্য আমাদের পুরনো পড়া রিভাইজ হচ্ছে, বই নিয়ে কি হবে। গাড়িতে উঠিয়া নন্দদা তাহার রিস্ট ওয়াচের দিকে চাহিয়া বলিল, ওহ মানু, আমার বড্ড দেরি হয়ে গেছে। আমি বলিলাম, তাহলে নন্দদা তুমি আগে নেমে যাও, আমার একটু পরে গেলেও ক্ষতি নাই। এমনি করিয়াই অপ্রত্যাশিত সুযোগ আসিয়া জোটে। আমি ভাবিতেছিলাম নন্দদাকে কি বলিয়া আগে নামাইবার ব্যবস্থা করি। সাধুর সৎকার্যের বুদ্ধি যিনি প্রেরণ করেন, চোরের মাথায় ফিকির ফন্দিও তিনিই যোগান। নন্দদাকে তাহার স্কুলে নামাইয়া দিয়া আমি একেবারে সোজাসুজি রমেশ তার বাসায় উপস্থিত। দেখিলাম সেখানে মুকুলদাও রয়েছেন। রমেশদা একটা সুটকেস লইয়া আমার সহিত অন্য এক ট্যাক্সিতে উঠিলেন। মুকুলদার নিকট এইখানেই বিদায় নিলাম। তাড়াতাড়িতে কমলাকে কিছুই জানানো হয় নাই। মুকুলদাকে বলিলাম, তিনি যেন কমলাকে সকল বিষয় খুলিয়া বলেন। ট্যাক্সি হাওড়া স্টেশনের দিকে অগ্রসর হইল। পশ্চাতে চাহিয়া দেখিলাম মুকুলদা রুমালে চক্ষুর জল মুছিতেছেন। বাড়ি হইতে বাহির হইবার পূর্বে একবার মনে হইয়াছিল যাইবার সময়ে মায়ের ছবিখানিকে প্রণাম করিয়া যাইব, কিন্তু মানসিক উদ্বেগে সে কথা ভুলিয়া গেলাম। ভালোই হইয়াছে বলিতে হইবে, কারণ মায়ের ছবির প্রতি দৃষ্টি পড়িলে বোধহয় এত বড় জঘন্য দুঃসাহসের কার্য করিতে পারিতাম না। আমরা একটা লোকাল ট্রেনে বর্ধমান যাইয়া কিছুক্ষণ থামিলাম। তারপর সন্ধ্যায় লাহোর এক্সপ্রেসে একেবারে দিল্লি অভিমুখে যাত্রা করিলাম। আমি ঘর ছাড়িলাম কেন? এই প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবেই দিব। প্রবৃত্তির উত্তেজনায় মোহাচ্ছন্ন ও হিতাহিত জ্ঞানশূন্য হইয়া আমি গৃহ পরিত্যাগ করিয়াছি। শরীর ধর্মের স্বাভাবিক নিয়ম অনুসারে যে বয়সে আমাদের যৌবন চাঞ্চল্য দেখা দেয়, তখন বিবাহ সংস্কারের দ্বারা তাহাকে সংযত করিবার ব্যবস্থা সমাজে আছে। বালক বালিকাদিগকে সুশিক্ষায় নিরত এবং সর্বদা সৎসঙ্গে রাখিলে এই যৌবন চাঞ্চল্য অল্প বয়সে আসিতে পারে না। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে সুশিক্ষা ও সৎসঙ্গরই অভাব। তাহার ফলে তরুণ হৃদয়ে অকালে যৌবন সম্মেলনের উদ্দাম কামনা জাগ্রত হইয়া ওঠে। আমি সুশিক্ষা ও সৎসঙ্গ কিছুই পাই নাই।
স্কুলে শিক্ষার ফলে কাব্য, কবিতা, গল্প, উপন্যাস প্রভৃতি তরল সাহিত্যই পড়িতে শিখিয়াছি। তাহাতে আমার হৃদয়ে কল্পনার উত্তেজনায় দুষ্প্রবৃত্তি সকলের আগে মাথা তুলিয়া উঠিয়াছে। সৎগ্রন্থ কখনো পড়ি নাই, যাহাতে সংযম শিক্ষা হয়, যাহাতে ধর্মভাবের উদয় হয়, এমন কোনো পুস্তক কেহ আমার হাতে দেয় নাই। আমোদ প্রমোদ যাহা ভোগ করিয়াছি তাহা সমস্তই অতি নিম্ন স্তরের। থিয়েটারে নাচ গান, সিনেমার চিত্র কখনো হৃদয়ে সদ্ভাব জাগ্রত করে নাই। অল্প বয়স্কদের পক্ষে তাহা হইতে শিক্ষালাভের চেষ্টা বিপজ্জনক। দু একটা দাঁত উঠিলেই যদি শিশুকে মাছ খাইতে দেওয়া যায়, তবে সে যেমন গলায় কাঁটা বিধিয়া মৃত্যুমুখে পতিত হয়, থিয়েটার দেখায় ও নভেল পাঠেও দেশের তরুণ তরুণীদের সেই মরণ দশা ঘটিতেছে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা হইতে এই কথা বলিতেছি। আমার মতো যাহারা আছে তাহারাও ইহার সমর্থনে সাক্ষ্য দিবে। বেথুন স্কুলের ২য় শ্রেণী পর্যন্ত পড়িয়াই আমার মনে হইয়াছিল আমি খুব জানি। তরুণ সাহিত্যিকদের গল্প উপন্যাস যথেষ্ট পড়িয়াছিলাম। বিশেষত মুকুলদার অনুগ্রহে শেলি, বাইরন, শেক্সপিয়ার, বিদ্যাপতি, ভারতচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বঙ্কিম, দীনবন্ধু, গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ প্রভৃতির পুস্তক ও কিছু কিছু অধ্যয়ন করিয়াছিলাম। সুতরাং অহংকার যে আমাকে ফুলাইয়া তুলিবে তাহাতে আর আশ্চর্য কি? যাহারা কেবল কল্পনাময় রাজ্যে বিচরণ করে, সংসারের কঠোর সত্য সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান জন্মে না। কবি ও সাহিত্যিকেরা এই রকম ধরনের লোক। তাহারা শুধু চিন্তা লইয়া খেলা করেন, কর্মের ধারেও ঘেঁষেন না। মুকুলদার শিক্ষায় আমার এই দশা হইয়াছিল। কাব্য, কবিতা ও নাটক নভেলের মধ্য দিয়া সংসারকে কল্পনার চক্ষে যেমন দেখিয়াছি, প্রকৃত কর্মক্ষেত্রে আসিয়া দেখিলাম সে সমস্তই মিথ্যা। আমি যখন গৃহত্যাগ করি তখন আমার বয়স ১৫ বৎসর। এই বয়সে যদি আমি আমাকে নিঃসহায় ও বুদ্ধিহীনা মনে করিতাম, যদি ভাবিতাম যে আমি তো সংসারের কিছুই জানি না, যদি আমার পদে পদে ভয় হইত, তবে আমি কখনোই এমনভাবে বাহির হইতাম না। কিন্তু একটা মিথ্যা গর্ব আমাকে দুঃসাহসী ও দূরদৃষ্টিহীন করিয়া তুলিল। আজ মনে হয় আমি যদি উপযুক্ত অভিভাবকের অধীনে থাকিতাম তবে আমার ভালো হইত। স্বাধীনতার মধ্যেও যে পরাধীনতার প্রয়োজন আছে তাহা এখন বুঝিয়াছি। ভাবিয়াছিলাম ঘরের বাহির হইলেই বুঝি সকল বাধা দূর হইয়া যাইবে, প্রবৃত্তির ভোগ একেবারে পূর্ণ মাত্রায় চালাইতে পারিব। কিন্তু দিল্লিতে পৌঁছিয়া দেখিলাম ব্যাপার বড় গুরুতর। পুলিশের ভয়, আমাদিগকে লুকাইয়া থাকিতে হইবে। বিদেশে লোকজন সমস্তই অচেনা। আমরা বাঙালি, কোথায় যাই, কোথায় থাকি, কি খাই? রমেশদা বাহিরে গেলে আমি একাকী কিরূপে ঘরে থাকিব? নানা রকম সমস্যা, বহু প্রকারের অসুবিধা। বাড়িতে যে ইহা অপেক্ষা ছিল ভালো, সেখানে তো আরো স্বাধীন ছিলাম। এমনকি রমেশদার সহিত গুপ্ত প্রণয়ের সুযোগও ছিল বেশি। অবশ্য টাকার জোরে সকল অসুবিধাই অতিক্রম করা যায়। কিন্তু রমেশদার কি এত টাকা আছে? আমি তো প্রায় এক বস্ত্রে বাহির হইয়া আসিয়াছি। রমেশদা ২৫০০ টাকা সঙ্গে আনিয়াছেন। বসিয়া বসিয়া খাইলে ইহাতে কতদিন চলিবে? পশ্চিম ভারতের যে কোনো শহরেই থাকি, খুব উঁচু স্টাইলে ভালো হোটেলে থাকিতে হইবে। আমার কাপড় চোপড় ও কিছু গহনাপত্র চাই। একটা ছোকরা চাকরের দরকার। আমরা শাক ভাত ডাল রুটি খাইয়া সন্ন্যাসীর মতো গাছতলায় থাকিতে নিশ্চয়ই আসি নাই। আমাদের জীবন ভোগের পূজা, তাহার প্রধান উপকরণ কাঞ্চন। দিল্লিতে ১ সপ্তাহ কাটিয়া গেল। মুকুলদার পত্রে জানিলাম বাবা আমার জন্য খুব অনুসন্ধান করিতেছেন, কিন্তু পুলিশে এজেহার দেন নাই। রমেশদার উপর ঘোরতর সন্দেহ হইয়াছে। তাহার আফিসে ও বাড়িতে খবর লওয়া হইতেছে। কমলা অতিশয় দুঃখিত।
দিল্লি হইতে লাহোর গেলাম। রমেশদা পুরা 1 বৎসরও চাকুরি করেন নাই, এরই মধ্যে তিনি কিরূপে 4 মাসের ছুটি পাইলেন এ কথা কখনো আমার মনে হয় নাই। কতদিন কাজ করিলে কতদিন ছুটি মিলে, কোন আপিসের কিরকম দস্তুর, ইহার খোঁজ খবর কাব্য উপন্যাসে পাওয়া যায় না। আমি ভাবিয়াছিলাম আপিসের কেরানিরা চাহিলেই ছুটি পায়। আমরা রেলপথে সেকেন্ড ক্লাসে ভ্রমণ করি। বর্ধমানে গাড়িতে উঠিয়া রমেশদা সুটকেস খুলিলেন, আমার সম্মুখে 5 তাড়া নোট রাখিয়া বলিলেন, মানু, এই আমাদের সম্বল। আমি গুনিয়া দেখিলাম প্রত্যেক তাড়ায় 100খানি 5 টাকার নোট। এই 2500 টাকা রমেশদা কোথায় পাইলেন তখন ভাবি নাই। মাসিক 200 টাকা হিসেবে 1 বৎসরের বেতনও 2500 হয় না। রমেশদা বোধহয় বড় লোকের ছেলে, বাপের টাকা উড়াইতেছেন। তাও তো নয়, আমার পিতার কাছে রমেশদা চাকুরি প্রার্থী হইয়াছিলেন, অর্থাভাবে মাসাবধি তিনি আমাদের গৃহে অন্ন গ্রহণ করিয়াছিলেন। এত কথা তখন আমার মনে আসে নাই, কারণ ভোগ লালসা যার সৃষ্টি, সেই শয়তান সমস্ত ভুলাইয়া রাখে। সুখের স্বপ্নে বিভোর গন্ধর্ব দম্পতি অথবা কিন্নর মিথুনের মতো আকাশের মধ্য দিয়া চলিয়াছি, মাটিতার পা পড়িতেছে না। লাহোর হইতে আমরা অমৃতসরে যাই, সেখানে 3 দিন থাকিয়া কাশ্মীর যাত্রা করি। শ্রীনগরে আমরা প্রায় 1 মাস থাকি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতিশয় মনোরম, তাহা সকলেই জানেন। আমাদের নতুন প্রেমের বন্যা এখানে খুব উচ্ছলিয়া উঠিল। বোম্বাই আসিলাম, আমার ভয় ক্রমশ কাটিয়া গেল। প্রথমে যে সকল বিপদের সম্ভাবনা দেখিয়াছিলাম, এখন তাহা দূর হইল। পুলিশের ভয় নাই। রমেশদা খুব চতুর ও হুঁশিয়ার লোক। যদিও মুকুলদার চিঠিতে জানিয়াছিলাম বাবা পুলিশে এজেহার দেন নাই, তথাপি তিনি যেখানেই যাইতেন সেইখানে প্রথম থানার পুলিশ কর্মচারীদের সহিত আলাপ পরিচয় করিতেন। গ্রেপ্তারি পরোয়ানার কোনো গন্ধ পাইলে সময় থাকিতে সরিয়া পড়িবেন, এই তাহার মতলব ছিল। স্কুলে নিচের ক্লাসে পড়িতেই আমি ইংরেজিতে বেশ কথা কহিতে পারিতাম। মুকুলদার শিক্ষায় ও রমেশদার সহিত থাকিয়া এই বিষয়ে আমার আরও উন্নতি হইয়াছিল। হোটেলে আমরা সাহেবী স্টাইলে থাকিতাম। আমি পার্সি মেয়েদের ধরনে কাপড় পরিতাম। সকলের সঙ্গে মেলামেশা করিতে আমার ইংরেজি কথা বিশেষ সহায় হইয়াছিল। বিদেশের খাওয়া দাওয়া, চাল চলন আমি অল্প সময়ের মধ্যেই শিখিয়া লইলাম। প্রথম প্রথম আমি এসব লইয়া অত্যন্ত বিব্রত হইয়া পড়িয়াছিলাম। রমেশদা আমাকে বলেন, হ্যাঁ রে মানু, তোরা বাংলাদেশের মেয়ে যদি পাঞ্জাবে এসে মনে করিস ওরে বাবা এ কোথায় এলাম, বোম্বাইয়ের লোক যদি বাংলায় গিয়ে খাওয়া দাওয়া চলাফেরা নিয়ে মুশকিলে পড়ে, মাদ্রাজিরা যদি অযোধ্যাকে ভাবে বিদেশ, তবে বল দেখি সমগ্র ভারতে জাতীয়তা গড়ে উঠবে কি করে? আমি বলিলাম, ভারতবর্ষ এক বৃহৎ দেশ, এর মধ্যে ভাষার, ধর্মের, সামাজিক রীতিনীতির এত বৈচিত্র্য ও বৈষম্য যে এখানে এক জাতি গড়ে ওঠা অসম্ভব মনে হয়। রমেশদা জোরের সহিত বলেন, এই অসম্ভবকেই সম্ভব করতে হবে। রমেশদার এই একটা গুণ দেখিয়াছি, তিনি যেখানেই গিয়াছেন তাহাকে নিতান্ত পরিচিত স্বদেশ বলিয়া মনে করিতেন, শুধু চিন্তায় নহে কার্যেও। দিল্লি, লাহোর, শ্রীনগর, বোম্বাই এই সকল শহরে থাকিবার সময়ে ইতিহাস প্রসিদ্ধ ও তীর্থস্থানসমূহ দর্শন করিয়াছিলাম। ইহাতে আমার মানসিক বিকৃতি কিয়ৎ পরিমাণে দূর হইল। চঞ্চলতার পরিবর্তে হৃদয়ে শান্ত ভাব আসিল। বিমর্ষতার স্থলে আনন্দের ঔজ্জ্বল্য দেখা দিল। রমেশদা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। শ্রীনগর হইতে বোম্বাই যাইবার পথে আমরা দ্বারকা ও রাজপুতানা হইয়া গিয়াছিলাম। পুষ্কর, ভরতপুর, জয়পুর, চিতোর প্রভৃতি স্থান দর্শন করিয়া আমার প্রাণে এক অপূর্ব প্রশান্ত ভাবের উদয় হইল। আমার বাড়ির কথা, বাবার কথা সমস্ত ভুলিয়া গেলাম।
একবার বাবার সঙ্গে এদিকে বেড়াইতে আসিতে চাহিয়াছিলাম, তিনি বিমাতার পক্ষপাতী হইয়া আমাকে লইয়া আসেন নাই। আজ রমেশ তার অনুগ্রহে আমার সেই সাধ পূর্ণ হইল। আমি হাঁটিবার সময় রমেশ তার হাত ধরিয়া চলিতাম, মোটরে চড়িয়া যাইবার সময় রমেশ তার গলা জড়াইয়া বসিতাম। পশ্চিম ভারতের সেই উঁচু নিচু রাস্তায় মোটরে চলিবার সময়ে স্প্রিংয়ের মৃদু দোলায় নাচিয়া নাচিয়া আমাদের পরস্পর আনন্দিত বক্ষে কি পুলকের তরঙ্গ উঠিত। রমেশ তার প্রতি শুধু প্রেমে নহে, কৃতজ্ঞতায়ও আমার হৃদয় ভরিয়া গেল। হলদিঘাট দেখাইয়া রমেশদা বলিলেন, এই আমাদের ভারতের থার্মোপলি, যেখানে 15,000 রাজপুত দেশের জন্য প্রাণ দিয়াছিল। এই বীরত্ব গৌরব আজ আমরা ভুলে গেছি। রমেশদা একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চুরুটের ধোঁয়া ছাড়িলেন। আমি ডিএল রায়ের রানা প্রতাপ নাটকের অভিনয় দেখিয়াছিলাম। আমি বলিলাম, এমন কঠোর ব্রত, এমন তীব্র বৈরাগ্য, স্বদেশের দাসত্ব মোচনের জন্য এমন অপূর্ব স্বার্থত্যাগ আর কে করতে পারে? এত বড় উচ্চ আদর্শ আমাদের কল্পনায়ও আসে না। পদ্মিনীর জহর ব্রতের স্থান দেখিলাম। দর্শনার্থীরা সকলে প্রণাম করিতেছে। তাহাদের দেখা দেখি আমিও মাথা নোয়াইলাম। আমার বুক কাঁপিতেছিল, হাত দুখানি অবশ হইয়া আসিল। আমি পড়িয়া যাইতেছিলাম। পার্শ্বে দণ্ডায়মান রমেশদাকে ধরিয়া বলিলাম, চলো এখান থেকে যাই। সেই সতীরানী স্বর্গ হইতে আমায় কি আশীর্বাদ করিয়াছিলেন জানি না। আজ মনে হয়, যদি ভারতে পদ্মিনীর মতো সতীর আদর্শ না থাকিত, তবে মানব সমাজের পথপ্রদর্শক এক উজ্জ্বল ধ্রুবতারা খসিয়া পড়িত। পুরাণে শুনিয়াছি দক্ষযজ্ঞে এক সতীর অনল প্রবেশ, আর এই দেখিলাম বহু সতীর আত্মত্যাগের মহিমাময় তীর্থক্ষেত্র। বুঝিলাম, জহর ব্রতের তিমির গহ্বরের অগ্নিশিখা পদ্মিনীর দেহ দগ্ধ করে নাই, পাপীর ভোগ লালসাকেই পুড়িয়া ছাই করিয়া দিয়াছে। একদিন সন্ধ্যায় আমরা বোম্বাই নগরীর অন্তর্গত মালাবার শৈলপল্লীতে বায়ু সেবনার্থে ভ্রমণ করিতেছিলাম। ট্যাক্সি বিদায় দিয়া আমরা ধীরে ধীরে পদব্রজে চলিতেছিলাম। সেদিন আমার মন বড় খারাপ ছিল, কেন তাহা পরে বলিতেছি। দুপুরবেলা আমি ঘুমাইয়া কাটাইয়াছি। রমেশদা খবরের কাগজ পড়িতেছিলেন, তাহার সঙ্গে বিশেষ কথাবার্তা হয় নাই। আমার বিমর্ষ ভাব লক্ষ্য করিয়া তিনি আমাকে লইয়া বেড়াইতে বাহির হইলেন। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়া আমার কিঞ্চিত প্রফুল্লতা আসিল। রমেশদা বলিলেন, হ্যাঁ রে মানু, তোর এই মলিন মুখ দেখবার জন্যেই কি ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে এসেছি? ব্যাপারখানা কি বল দেখি। এই বলিয়া তিনি আমাকে বাঁ হাতে জড়াইয়া ধরিয়া খুব একবার ঝাঁকিয়া দিলেন। আমি তার বুকে মাথা রাখিয়া মুখ নিচু করিয়া রহিলাম। আমার কান্না পাইল। তিনি আমার চিবুক ধরিয়া আমার দিকে চাহিলেন। অস্পষ্ট আলোকে আমার ছলছল চক্ষুতে তাহার দৃষ্টি পড়িল। তিনি পকেট হইতে রুমাল বাহির করিয়া আমার চক্ষের জলবিন্দু মুছাইয়া দিলেন। এসেন্সের মৃদু সুবাস আমাকে পুলকিত করিয়া চারিধারে ছড়াইল। আমরা নিকটবর্তী একখানা বেঞ্চির উপরে বসিলাম। তিনি বলিলেন, মানু, তোমার জন্য সমস্ত ছাড়িয়া আসিলাম। নিজের স্ত্রী, বিধবা মা, ছোট ভাই বোন, সকলের কথা আজ তোমারই জন্য ভুলেছি। শেষে তুমিও আমায় পরিত্যাগ করবে। তোমায় নিয়ে কি বিপদের সম্মুখে ঝাঁপিয়ে পড়েছি তা দেখেই বুঝতে পারো তোমায় কত ভালোবাসি। রমেশদা আবার আমাকে বুকে চাপিয়া ধরিলেন। আজ আমার এ সকল আদর সোহাগ যেন ভালো লাগিতেছিল না। সম্মুখের অস্পষ্ট অন্ধকারের দিকে আমি স্থির দৃষ্টিতে চাহিয়া রহিলাম। আমার হাত দুখানি কোলের উপরে অঞ্জলিবদ্ধ ছিল। রমেশদা আমার ডান হাতখানি তুলিয়া তাহার নিজের কাঁধের উপর নিয়া রাখিলেন। আমি রমেশদাকে অনাদর করিয়াছি ভাবিয়া লজ্জিত হইলাম। চারিদিক নিস্তব্ধ,
পার্শ্ববর্তী প্রশস্ত পথ দিয়া শৈলবিহারী শৌখিন লোকেদের দু একখানি মোটর গাড়ি মাঝে মাঝে মৃদু শব্দে চলিয়া যাইতেছে। রমেশদা বলিলেন, চুপ করে আছিস কেন, কি হয়েছে? আমি বলিলাম, না, কিছু হয়নি। আজ কমলার চিঠি এসেছে, তুমি তো দেখেছ। আমি ডান হাত দিয়া ভালো করিয়া রমেশদার গলা জড়াইয়া ধরিলাম। একটা সিগারেট ধরাইতে ধরাইতে তিনি বলিলেন, ও, বাড়ির কথা মনে পড়েছে বুঝি? আরে তুই একেবারেই কচি খুকিটি। একগাল ধোঁয়া ছাড়িয়া তিনি পুনরায় বলিলেন, আচ্ছা মানু, বাড়িতে তোমার কি আকর্ষণ আছে বলো দেখি? মনে কিছু করো না, আমি স্বরূপ কথাই বলছি। তোমার মা নাই, ভাই বোন নাই, পিতা দ্বিতীয় পক্ষের ষোড়শী পত্নীকে নিয়ে আমোদ করে বেড়াচ্ছেন, মেয়ের দিকে ফিরেও চান না। শোবার ঘর থেকে কৌশল করে তোমায় সরিয়েছেন, তোমার মায়ের ছবিখানিকেও দূর করে দিয়েছেন। সেখানে তোমার কি সুখ আছে বলো? আজ রমেশদা অমন কথা বলিলে তার উত্তর আমি অন্য রূপে দিতাম, কিন্তু তখন আমি ভাবিয়াছিলাম, সত্যই রমেশদা, আমি মরুভূমি থেকে ছুটে এসে শীতল জলধারার সন্ধান পেয়েছি, আমায় ক্ষমা করো। তুমি আমার জন্য কি ছেড়ে এসেছ তা দেখবার আমার প্রয়োজন নাই। আমার সম্মুখে তুমি যে প্রেমের নৈবেদ্য সাজিয়ে এনেছ, আমি শুধু তাই দেখছি। সেখান হইতে একটা ট্যাক্সি ভাড়া করিয়া আমরা সিনেমায় গেলাম। আমার হৃদয়ের প্রফুল্লতা ফিরিয়া আসিল। আমি মনে করিলাম, কেন বৃথা দুশ্চিন্তার ভার বৃদ্ধি করিতেছি? যখন সুধার পাত্র সম্মুখে রহিয়াছে, তখন কোন মূর্খ তাহা গ্রহণ না করিয়া মুখ ফিরাইয়া চলিয়া যায়? কমলার যে পত্রের কথা পূর্বে বলিয়াছি, তাহাতে সে আমাকে লিখিয়াছিল যে সে আমার পিতার সহিত সাক্ষাৎ করিয়াছে, তিনি আমার জন্য খুব মনোকষ্ট পাইতেছেন। পুলিশকে তিনি জানাইবেন না, অথবা কোনো মামলা মোকদ্দমাও করিবেন না। বিমাতা আমার কথা মনে করিয়া কাঁদেন। হরিমতি তাহার ভবিষ্যৎ বাক্য সফল হওয়াতে খুব আনন্দিত। সে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বলেছে, সে আমি আগেই জানি। নন্দদাদা স্কুল ছাড়িয়া দিয়াছে, সে নাকি বলিতেছে, আমি যে রূপে পারি মানুকে খুঁজে আনব। মুকুলদার সহিত কমলার বিবাহের প্রস্তাবে কমলার মা সম্মতি দিয়াছেন। রমেশদার বাড়ির খবর কিছুই পাওয়া যায় নাই। এই সব পত্র পড়িয়া আমার প্রাণে বড় দুঃখ হইয়াছিল। বিমাতা বেচারি বড় ভালো ছিলেন, তিনি আমাকে ভালোবাসিতেন, কিন্তু কখনো তাহা প্রকাশ করিতে পারেন নাই। তিনি চতুরা নারীর মতো স্বামীর মন ভুলাইতে কপটতার আশ্রয় নিতেন না। তাহার সরল প্রাণ পিতার ইচ্ছা অনুসারে চলিত। তাহার জন্য আমার কষ্ট হইল, আর কষ্ট হইল নন্দদাদার কথা ভাবিয়া। তাহার অসাবধানতার জন্যই আমি পলায়ন করিতে পারিয়াছি। বোধ হয় এজন্য সে হতভাগ্য বাবার কাছে বকুনি খাইয়াছে। তাই বুঝি সে লেখাপড়া ছাড়িয়া প্রতিজ্ঞা করিয়াছে আমাকে খুঁজিয়া বাহির করিবে। এক একবার মনে হইত, ধরা দিয়া এমন সাহসী বীরের মর্যাদা রাখি। বোম্বাই হইতে নাগপুর হইয়া আমরা মাদ্রাজে আসিলাম। সেখানে কিছুদিন থাকিয়া বিশাখাপত্তনম ও তৎপরে হোয়ালটেয়ারে উপস্থিত হইলাম। এখানকার সমুদ্রতীর আমার বিশেষ প্রীতিজনক বোধ হওয়ায় প্রায় 2 মাস তথায় অবস্থান করি। তারপর পুরী হইয়া কাশী যাই। কাশীতে বাঙালির সংখ্যা নিতান্ত কম নহে। বেড়াইতে বাহির হইলে প্রায়ই বাঙালির সহিত সাক্ষাৎ হইত। আমার কেবলই ভয় হয় কখন পরিচিত ব্যক্তির সহিত দেখা হয় আর ধরা পড়িয়া যাই। আমি একদিন রমেশদাকে বলিলাম, চলো এখান থেকে যাই, চারিদিকে বাঙালি, ফস করে কবে চেনা পরিচিত কেউ দেখে ফেলবে, তখনই মুশকিল। রমেশদা ইজি চেয়ারে লম্বা হাতলের উপর পা তুলিয়া নিশ্চিন্ত মনে চুরুট টানিতে টানিতে বলিলেন, মেয়েলি বুদ্ধি নিয়ে কি সর্বারাম কাজ করে? জানিস, এই কাশীতে যত বাঙালি আছে তার অধিকাংশই তোর রমেশদার দলের। কেউ বা কারুর ঘরের বউ বের করে এনেছেন, কেউ বা বিধবা পোয়াতেই খালাস করতে এসেছেন।
কেহ আপন রক্ষিতা নারীর হাওয়া বদলাচ্ছেন, আবার এমন কেহ আছেন যাহারা নিজের আত্মীয়া দ্বারা পাপ ব্যবসায় করাচ্ছেন। বাঙালির কলঙ্কের এই তিনটি স্থান, নবদ্বীপ, কাশী ও বৃন্দাবন, ভয় করছিস কাকে? কে কাকে নিন্দা করবে? হে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। পথের জনসংঘ কর্তৃক লাঞ্ছিতা এক পতিতা নারী প্রভু যীশুখ্রিস্টের আশ্রয় নিয়াছিল। যীশুখ্রিস্ট সমবেত জনমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম এই নারীর প্রতি লস্ত্র নিক্ষেপ করো। তখন কেহই অগ্রসর হইল না। বাইবেলে এই কথা আছে, মনে আছে? আমি বলিলাম, হ্যাঁ আছে। তুমি যেমন লোক, কাশী, বৃন্দাবন, নবদ্বীপকে সেইভাবেই দেখছ। পুণ্যের দিকে তোমার চোখ পড়বে কেন? তা যাই হোক, তবু চলো, এখানে বেশি দিন থেকে কাজ নেই। আমরা এলাহাবাদ ও আগ্রা হইয়া মথুরায় গেলাম। প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গমে স্নান করিলাম। তাজমহল, আগ্রা ফোর্ট ও সেকেন্দ্রায় আকবরের সমাধি প্রভৃতি দেখিবার জন্য 5 দিন আগ্রায় বিলম্ব হইল। প্রায় 5 মাস ঘুরিয়া আষাঢ় মাসের প্রথম ভাগে আমরা মথুরায় পৌঁছিলাম। এখানে বেশ কিছুদিন থাকিবার ইচ্ছা। এত শহর থাকিতে মথুরার উপর রমেশদার এত মন পড়িল কেন, তাহা তখন বুঝিতে পারি নাই। স্বামীঘাটের নিকটে একেবারে যমুনার ধারে অল্প ভাড়ায় একটি ভালো বাড়ি ভাড়া পাওয়া গেল। ক্যান্টনমেন্টের দিকে ইউরোপীয় ধরনের হোটেল একটি আছে বটে, কিন্তু সেখানে থাকা রমেশদার মত হইল না। টাকা ফুরাইয়া আসিয়াছিল, সাহেবী স্টাইল তো আর চলে না। রমেশদা বলিলেন, মথুরায় দেশীয়ভাবে থাকাই সুবিধাজনক। তিনি কোট, প্যান্ট, টাই, টুপি ছাড়িলেন। আমার পোশাকে বিদেশি ভাব তেমন কিছুই ছিল না। গোড়ালি উঁচু জুতোর বদলে আমি নাগরাই জুতা পরিলাম। রান্না করিবার জন্য বামুন ঠাকুর রাখা হইল। একটি চাকরও পাওয়া গেল। সে বাজার করিত, জল তুলিত, থালা বাসন মাজিত। একদিন দেখিলাম রমেশদা গোঁফ কামাইয়া ফেলিয়াছেন। আমি বলিলাম, ও কি রমেশদা, তোমায় ভালো দেখাচ্ছে না। রমেশদা বলিলেন, ভাবনা কি, আবার গজাবে। কথাটা পরিহাসের বাতাসে উড়িয়া গেল, কিন্তু ব্যাপার এইখানে শেষ হইল না। আরেকদিন দেখিলাম রমেশদা এক নাপিত ডাকাইয়া মস্তক মুণ্ডিত করিলেন, মধ্যস্থলে একগোছা চুল শিখার মতো রাখিলেন। আমার সন্দেহ হইল ইহার মধ্যে কোনো মতলব আছে। তারপর যখন ললাটে নাসিকায় চন্দনের তিলক ছাপ দিয়া কাছা শূন্য কাপড় ও মাদ্রাজি জুতা পরিয়া রমেশদা একেবারে দ্রাবিড়ী পণ্ডিত সাজিলেন, তখন আমার আর বুঝিতে বাকি রহিল না যে রমেশদা আত্মগোপনের চেষ্টা করিতেছেন। কিন্তু আমি মুখ ফুটিয়া কিছু বলিলাম না। সমস্ত ঘটনাটি হাসি ঠাট্টার উপর দিয়েই শেষ হইল। রমেশদা একসময় রেঙ্গুনে থাকিতে মাদ্রাজি কথা শিখিয়াছিলেন। বৃন্দাবনের অঙ্গজির মন্দিরে যাইয়া তিনি যখন স্বামীজি মহারাজের সঙ্গে আলাপ করিলেন, আমি আশ্চর্য হইয়া গেলাম। রামস্বরূপ আয়ার এই নামে রমেশদার চিঠি আসিত। অবশ্য অন্য শহরেও আমরা এ যাবৎ ছদ্মনামে বাস করিয়াছি, কিন্তু এবারে রমেশদা যেন একটু বেশি সাবধান হইতেছেন। আমাকে এ সম্বন্ধে তিনি কিছুই বলেন নাই। কলিকাতায় থাকিতেই রমেশদা বন্ধুদের সহিত মিশিয়া মদ্যপান অভ্যেস করিয়াছিলেন। আমি তাহা জানিতাম না। বাহিরে আসিয়া হোটেলে ইউরোপিয়ান স্টাইলে থাকার সময় মদ্যপানের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাইল। আমাকেও একটু একটু খাইতে তিনি অনুরোধ করিয়াছিলেন। আপত্তি করিয়া বলিলাম, না, বিশেষত দেহের এই অবস্থায়। রমেশদা বলিলেন, সে এখনো 6 মাস দেরি, তাই বলি কি ফুর্তি মাটি করতে হয়? আর তোমাদের আঁতুর ঘরে যা খাওয়ানো হয়, সেই ভাই নাম গ্যালিসিয়াটা কি? সে তো খাঁটি এক্স নম্বর 1। রমেশদার রোজই 2-1 গ্লাস চলিত। গন্ধটা আমার সহিয়া গিয়াছিল। কখনো কখনো বোতল হইতে আমিও ঢালিয়া দিতে বাধ্য হইতাম।
ইউরোপে তখন মহাযুদ্ধ। মথুরার ক্যান্টনমেন্টে অনেক গোড়া পল্টন আসিয়াছে। চারিদিক হইতে সৈন্য সংগ্রহ ও রসদ যোগাইবার ব্যবস্থা। রমেশদা বলিলেন, মানু, আমি একটু ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি, দেখি যদি ভালো এক বোতল জোগাড় করতে পারি। এই শহরে কিছু পাওয়ার জো নেই, এরা কেবল সিদ্ধি ভাং নিয়েই ব্যস্ত। রমেশদা বাহির হইয়া গেলেন। আমি বাড়িতে একাকী। চাকর একখানি ডাকের চিঠি দিয়া গেল। খুলিয়া দেখিলাম কমলা লিখিয়াছে। চিঠিখানা পড়িয়া আমি বজ্রাহত হইলাম। রমেশদা যে আপিসে চাকুরি করিত, তাহার তহবিল হইতে ৩,০০০ টাকা চুরি করিয়াছে। ৪ মাসের ছুটি লওয়ার কথা মিথ্যা। রমেশদার বিরুদ্ধে সেই কোম্পানি পুলিশের নিকট অভিযোগ করিয়াছে। গ্রেপ্তারি পরোয়ানা বাহির হইয়াছে। আমাকে অপহরণ করিবার অভিযোগ আমার পিতা না করিলেও আমার মামা পুলিশকে জানাইয়াছেন। এই উপলক্ষে পুলিশ আমাদের বাড়ি, মুকুলদার বাসা, কমলাদের বাড়ি, রমেশদার বোর্ডিং এবং রমেশদার বাড়ি অনুসন্ধান করিয়াছে। কমলা এবং মুকুলদার নিকট হইতে পুলিশ রমেশদার বোম্বাই ও কাশীর ঠিকানা পাইয়াছে। গোয়েন্দা পুলিশ রমেশের পিছু লইয়াছে। আমার শরীর ভয়ে কাঁপিতে লাগিল। তারপর রমেশদার উপর আমার অমানসিক ক্রোধ ও ঘৃণার উদয় হইল। আমি কিছু বুঝি না বলিয়া আমার সহিত এত প্রতারণা! আমি প্রাণ দিয়া ভালোবাসিয়াছি, বিশ্বাস করিয়াছি, তার প্রতিদান বুঝি জঘন্য ব্যবহার! আমি স্তব্ধ হইয়া রহিলাম। সন্ধ্যার পর রমেশদা আসিলেন। অতিরিক্ত মদ্যপানে তিনি মত্ত হইয়াছেন। চোখ দেখিয়া বুঝিতে পারিলাম। আমি কঠোর স্বরে কহিলাম, রমেশদা, তুমি যে ৪ মাসের ছুটি নিয়েছিলে, তার উপর আরো ১ মাস হয়ে গেল, অথচ… আমার কথা শেষ না হইতেই রমেশদা জড়িত কণ্ঠে কহিল, সে কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে নাকি? তুই কি আমার মনিব? আমি বলিলাম, কৈফিয়ত চাহি না, কারণ তো আমায় বলতে পারো। আমি আরো ৩ মাসের ছুটির দরখাস্ত করেছি, এইবার সন্দেহ মিটেছে? সন্দেহ নয় রমেশদা, তুমি জানো হাতের টাকা সব ফুরিয়ে গেছে, আর ১ সপ্তাহ চলবে না। যদি তুমি এখন কলকাতায় ফিরে না যাও, তবে অন্তত ছুটির মাসের বেতনটাও আনতে পারো, সেও তো ৮০০ টাকা হবে। সে ভাবনা তোমায় করতে হবে না। সিগারেটের প্যাকেট আর দেশলাইটা দাও তো। আমি হুকুম তামিল করিয়া বলিলাম, রমেশদা, দেখছো তো আমার দেহের গতিক। এমন অবস্থায় কোনো ভালো শহরে, যেখানে ভালো ডাক্তার অথবা প্রসূতি হাসপাতাল আছে, এমন স্থানে না থাকিলে আমার ভয় হয়, তাতেও অনেক টাকা খরচ হবে। রমেশদা টলিতে টলিতে খাটিয়ার উপর শুইয়া পড়িলেন। সিগারেট টানিতে টানিতে বলিলেন, টাকার আর ভাবনা কি মানু, দেখছিস তো ১ থোকে ২,৫০০ টাকা। রমেশদা কাশিতে কাশিতে ওয়াক ওয়াক করিতে লাগিলেন। আমি একটা বাটি সম্মুখে রাখিয়া বলিলাম, ২,৫০০ টাকা কেন, ৩,০০০ বলো। রমেশদা চক্ষু বিস্ফারিত করিলেন। তাহার বমির ভাব চলিয়া গেল। আমি বলিলাম, রমেশদা, তুমি ৩,০০০ যেভাবে পেয়েছ তা আমি জানি। সেই রকম রোজগারের আর ১ কানা করিও আমি চাহি না। যদি ক্ষমতা থাকে, সৎ পথে থেকে উপার্জন করে আমায় রাখো। চুরি জোচ্ছুরির পথে গিয়ে নিজে মজো না, আমায়ও মজিও না। রমেশদা নেশার ঘোরে বলিতে লাগিলেন, মানু, তোকে নিয়ে আমি সর্বত্যাগী হলুম, আর তুই আমায় চোর বলছিস? আমি কার জন্য চুরি করেছি? কার জন্য স্ত্রীকে ছেড়েছি, মাকে ছেড়েছি? কার জন্য জেলে পা বাড়িয়েছি? যা চলে, এই দুনিয়ায় দরদি কেউ নেই, প্রেমের মর্যাদা কেউ বুঝলে না। ওরে, চোর না হলে কেউ প্রেমিক হয় না, এই মথুরা তার সাক্ষ্য দেবে। বেশ, তুমি তবে সাধু সজ্জন নিয়ে থাকো, আমি এই মুহূর্তে চললুম। রমেশদা উঠিয়া টলিতে টলিতে জুতা পরিলেন, জামা গায়ে দিলেন। হে কি, সত্যই তিনি চলিলেন! আমি ছুটিয়া যাইয়া তাহার পা জড়াইয়া ধরিলাম।
রমেশ দা, আমায় ছেড়ে যেও না, আমার অপরাধ হয়েছে, ক্ষমা করো, আমায় অকুল সমুদ্রে ভাসিও না। রমেশ দা এক লাথি মারিয়া আমাকে দূরে ফেলিয়া ক্রোধোন্মত্ত স্বরে চিৎকার করিয়া কহিলেন, চুপ রও শয়তানি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার ধর্মজ্ঞান নিয়ে তুমি থাকো। নেশার ঘোরে তিনিও পড়িয়া যাইতেছিলেন। আমি তাড়াতাড়ি তাহাকে বিছানায় শোয়াইয়া মাথায় জল দিয়া বাতাস করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পরে তার খুব বমি হইতে লাগিল। বিছানা মেঝে সব ভাসিয়া গেল। দুর্গন্ধে ঘর ভরিয়া উঠিল। বামুন ঠাকুর অথবা চাকর ইহারা কেহ কাছে আসিল না। আমি নিজেই বালতি করিয়া জল আনিয়া সমস্ত পরিষ্কার করিলাম। সে রাত্রিতে আমাদের কাহারও আহার হইল না। আমি তাহাকে বাতাস করিতে লাগিলাম। শেষ রাত্রিতে তার খুব ঘাম হইয়া দেহ একেবারে হিম হইয়া গেল। আমার বড় ভয় হইল। মানসিক উদ্বেগে দুশ্চিন্তায় সারা রাত্রি আমার ঘুম হইল না। পরদিন বেলা ৯টার সময় রমেশদার চৈতন্য হইল। তাহাকে স্নান করাইয়া একটু গরম দুধ দিয়া কোকো তৈয়ারি করিয়া খাইতে দিলাম। কমলার চিঠিখানা তিনি আদ্যন্ত পড়িলেন। বুঝিলেন ব্যাপার গুরুতর হইয়া উঠিয়াছে। আমাদের প্রণয়ের নির্মল আকাশে মেঘের সঞ্চার হইল। বিশ্বাসের স্থলে সন্দেহ আসিল। রমেশদাকে এক নতুন চক্ষে আমি দেখিতে লাগিলাম। তাহার চরিত্রের নানা দিক আমার সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিল। লম্পট, চোর, বিশ্বাসঘাতক, মিথ্যেবাদী, মাতাল।